2021 সালের 7 ফেব্রুয়ারি ভারতের উত্তরাখণ্ডের চামেলি জেলায় এক ভয়ঙ্কর হিমবাহ বিস্ফোরণের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। তীব্র গর্জনে ভেসে যায় তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের এলাকা। একটি টানেলের গভীরে আটকা পড়ে 12 জন শ্রমিক। চারদিকে পানি, কাদা আর ধ্বংসস্তূপ। তাদের সামনে কেবল একটাই সম্ভাবনা, মৃত্যু। কিন্তু এমন সময় যখন বাঁচার সব আশা প্রায় শেষ, তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। একজনের মোবাইল ফোনে হঠাৎ নেটওয়ার্ক ফিরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি জেনারেল ম্যানেজারকে কল করে তাদের অবস্থান জানান। জেনারেল ম্যানেজার স্থানীয় প্রশাসনকে অবহিত করলে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ তাদের উদ্ধার করে। অর্থাৎ কেবল একটি ফোন কলে প্রাণ ফিরে পায় 12 জন শ্রমিক। এরূপ অগণিত উদাহরণ দেওয়া যাবে যেখানে মোবাইল ফোন ত্রাতার ভূমিকায় জীবন রক্ষা করেছে। মানব সভ্যতার এটি এক বিস্ময়কর সৃষ্টি। কি না করা যায় মোবাইল ফোন দিয়ে? ঘরে বসেই বিশ্বের যে কোনো জায়গার খোঁজ খবর পাওয়া যায়, যোগাযোগ করা যায়। আমরা পড়ালেখা করতে পারি, গান শুনতে পারি, এমনকি ইনকামও করতে পারি। অর্থাৎ মোবাইল ফোন একটি আলাদা জগৎ সৃষ্টি করেছে। বাস্তব জগতের মতো সেখানে সব কিছুই আছে। এই ভার্চুয়াল জগৎ বা মেটাভার্সই হবে ভবিষ্যতের বিকল্প পৃথিবী, যুগের সাথে তাল মিলিয়ে চলতে যাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। মোট কথা হচ্ছে, মোবাইল ফোন বর্তমান সভ্যতার একটি অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা এটি নয় যে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি। সমস্যা এটি যে আমরা বিনা কারণে ব্যবহার করছি। এত বেশি ব্যবহার করছি যে মোবাইল ফোন আমাদের নেশা হয়ে গেছে। আমাদের গুরুত্বপূর্ণ কাজের সময় নষ্ট করছে। শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক প্রভৃতি দিক থেকে প্রভূত ক্ষতি করছে। আমরা চাইলেও মোবাইল ফোনের আসক্তি থেকে বের হতে পারছি না। তার উপর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নানা কৌশল প্রয়োগ করছে আমাদের মোবাইল ফোনে আটকে রাখতে। এই ভিডিওর মাধ্যমে দর্শক জানতে পারবেন স্মার্টফোন আমাদের কি কি ক্ষতি করছে, কেন আমরা চাইলেও স্মার্টফোনের আসক্তি থেকে বের হতে পারছি না, কিভাবে আমরা স্মার্টফোনের নেশা থেকে মুক্তি পেতে পারি, আর সবশেষে মানব সভ্যতার বিস্ময়কর এই সৃষ্টিকে কিভাবে নিজের ক্ষতি না করে সঠিক নিয়মে ব্যবহার করতে পারি। বিজ্ঞান ও বাস্তবতা মিলিয়ে এসব প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে নিজেকে আরেকটু সচেতন করার চেষ্টাই করা হবে আজকের এই ভিডিওতে। আর সম্ভবত প্রযুক্তিকে নিজের কল্যাণে ব্যবহার করার এই প্রচেষ্টাই সফলতার পথে প্রথম পদক্ষেপ হতে পারে। তবে চলুন শুরু করা যাক। ব্রায়ান শিল্ডস নামের এক ভদ্রলোক দৈনিক 12 থেকে 14 ঘন্টা মোবাইল ফোন এবং ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করতেন। দীর্ঘদিন মোবাইল ফোন ব্যবহারের কারণে তার গ্লিওমা নামে একটি মারাত্মক মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়ে এবং দুঃখজনকভাবে কয়েক মাসের মধ্যেই তিনি মারা যান। জনাব ওয়াং এবং লিউ নামের এক চীনা দম্পতির বিবাহ বিচ্ছেদের কারণ ছিল ওয়াংয়ের সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকা। খাওয়ার সময়, ঘুমানোর আগে, এমনকি কথা বলার সময়ও ফোন ঘাঁটতেন তিনি। স্ত্রীকে অবহেলা করার অনুভূতি থেকে ধীরে ধীরে সম্পর্ক খারাপ হতে থাকে, যা বিচ্ছেদের মাধ্যমেই শেষ হয়। অলিভার মেলিস্টার নামের যুক্তরাজ্যের এক কিশোর অনলাইন গেমের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছিল যে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হলে সে মানসিকভাবে ভেঙে পড়ে, যার 1 সপ্তাহ পর সে আত্মহত্যা করে। এরূপ হাজারো উদাহরণ দেওয়া যাবে যেখানে মোবাইল ফোন অসুস্থতা, বিবাহ বিচ্ছেদ, এমনকি মৃত্যুর কারণ ছিল। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে একটি মোবাইল ফোন বা ভার্চুয়াল লাইফ কী করে জীবন ঝরাতে পারে। সম্ভবত ফেসবুকের লাইক কমেন্ট থেকে বিষয়টি অনুমান করতে পারেন। অধিক লাইকই যেমন আনন্দ দিতে পারে, উৎসাহ বাড়াতে পারে, ঠিক তেমনি নেতিবাচক কমেন্ট হতাশাও ফেলে দিতে পারে। সত্যি, আমাদের ভার্চুয়াল লাইফ রিয়েল লাইফের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা চাইলেও তা আলাদা করতে পারি না বা পারব। কিন্তু তাই বলে প্রযুক্তির ব্যবহার বন্ধ করা যাবে না। নিজেকে সফল করে তুলতে প্রযুক্তিকে আমাদের স্বার্থে ব্যবহার করতেই হবে। আর এজন্য প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতাই ক্ষতিকর প্রভাব এড়ানোর প্রথম পদক্ষেপ। তবে চলুন মোবাইল ফোন আমাদের কি কি ক্ষতি করছে তা সম্পর্কে সচেতন হই। মানসিক ক্ষতি।
আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়। দিনের আলো কমে গেলে, বিশেষ করে সন্ধ্যার পর, মেলাটোনিন নিঃসরণ বেড়ে যায়। ফলে আমাদের শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়। আবার সকালবেলা আলো বাড়লে মেলাটোনিন নিঃসরণ কমে যায় এবং আমরা জাগ্রত হই। কিন্তু মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় তা আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করে, মনে করায় এখনও দিন আছে। ফলে মেলাটোনিনের উৎপাদন কমে যায়। এতে করে ঘুম আসতে দেরি হয়, আসলেও ঘুমের গুণমান খারাপ হয়, অনেক সময় অনিদ্রা দেখা দেয়। শারীরিক সুস্থতার জন্য যেমন খাদ্য গ্রহণ ও ব্যায়াম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মানসিক সুস্থতার জন্য প্রয়োজন ঘুম। রাতে পর্যাপ্ত ঘুম না হলে দিনে ক্লান্তি বেড়ে যায়, যার প্রভাব দৈনন্দিন কাজকর্মে পড়ে। কোনো কাজই ঠিকমতো করা যায় না। অর্থাৎ স্মার্টফোন অপর্যাপ্ত ঘুমের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটায়। অনেকে বাস্তব জীবনে সাধারণ হলেও সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে, এতে মিশ্র পার্সোনালিটির সৃষ্টি হয়। আবার তার লাইফস্টাইল দেখে অন্যেরা নিজেকে হীন ভাবতে থাকে, অর্থাৎ নকল জীবনের প্রতি ঈর্ষার মনোভাব তৈরি হয়। এটি বিষণ্ণতা ও হতাশার লক্ষণ বৃদ্ধি করে। আর যদি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত নেগেটিভ প্রতিক্রিয়া পাওয়া যায় তবে তো কথাই নেই, বিষণ্ণতা আরও তীব্র হতে থাকে, মানসিক অস্থিরতা বেড়ে যায়। আধুনিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে স্মার্টফোনের প্রতি আসক্তি বাড়লে উদ্বেগের মান ও চাপের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ে। মোবাইল ফোনের মাধ্যমে কোনো পরিশ্রম ছাড়া কেবল স্ক্রল করলেই ভিডিও, পোস্ট বা মেসেজের মাধ্যমে সহজে আনন্দ পাওয়া যায়। এসব সস্তা বিনোদন ব্যবহারকারীকে বাস্তব জীবনে কঠিন শ্রম করতে নিরুৎসাহিত করে। জীবনের লক্ষ্য অনেক ছোট হয়ে যায়। সোশ্যাল মিডিয়া তথা টিকটক বা ফেসবুকে ভাইরাল হওয়ার নেশায় অনেকেই নিজের বা পরিবারের মান সম্মানের কথা না ভেবে হীন ভিডিও তৈরি করে, যা মানসিক অবক্ষয়ের লক্ষণ। আর পর্নোগ্রাফি বা অনৈতিক কন্টেন্ট তো আছেই মানসিক অবক্ষয়ের জন্য। শারীরিক ক্ষতি। স্মার্টফোনের স্ক্রিন থেকে প্রচুর পরিমাণে ব্লু লাইট বের হয়। এই আলো দীর্ঘ সময় চোখে পড়লে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন চোখে জ্বালা হয়, ব্যথা করে, দৃষ্টি ঝাপসা হয়ে আসে। একটানা ফোনের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। স্ক্রিন দেখার সময় আমরা স্বাভাবিকের তুলনায় অনেক কম পলক ফেলি, এতে চোখের পানি শুকিয়ে যায়। তাছাড়া অনেক সময় খুব কাছ থেকে ফোন ব্যবহারের কারণে চোখের উপর বাড়তি চাপ পড়ে। মোবাইল ফোনের বিকিরণ মস্তিষ্কের অনেক ক্ষতি করতে পারে। গবেষণায় দেখা গেছে যে যারা দিনে 30 মিনিট বা তার বেশি ফোনে কথা বলে তাদের মধ্যে গ্লিওমা টিউমারের ঝুঁকি অন্যদের তুলনায় 40% পর্যন্ত বেশি হতে পারে। স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারে মাথা ব্যথার মাত্রা ও সময়কাল বাড়তে পারে। বিশেষ করে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। উচ্চ ভলিউমে হেডফোন ব্যবহারের ফলে আমাদের কানের ভেতরের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এগুলো পরবর্তীতে আর সৃষ্টি হয় না, ফলে শ্রবণ শক্তির অনেক ক্ষতি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 12 থেকে 35 বছর বয়সী প্রায় 1.1 বিলিয়ন মানুষ হেডফোনে উচ্চ ভলিউম ব্যবহারের কারণে শ্রবণ শক্তি হ্রাসের ঝুঁকিতে রয়েছে। একটি গবেষণায় দেখা গেছে 6 থেকে 19 বছর বয়সী শিশু ও কিশোরদের মধ্যে প্রায় 12% স্থায়ী শ্রবণ শক্তি হ্রাসের শিকার হয়েছে, যা উচ্চ শব্দে দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলাফল। সাম্প্রতিক জরিপ অনুযায়ী 30 ডিগ্রি নিচু মাথায় মোবাইল ব্যবহারকারী 65% বেশি যুবকের ঘাড়ে ও কাঁধে ব্যথার রিপোর্ট পাওয়া গেছে। অর্থাৎ ভুল ভঙ্গিতে ফোন ব্যবহার করলে পেশিতে ব্যথা হয়। এছাড়া পর্যাপ্ত ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যারা সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে তাদের শারীরিক পরিশ্রম কম হয়, ফলে তারা মোটা হতে থাকে। শিক্ষাগত ক্ষতি। স্মার্টফোনের ঘন ঘন নোটিফিকেশন, স্ক্রলিং ও দ্রুত কন্টেন্ট বদলের কারণে মস্তিষ্ক ক্রমাগত নতুন তথ্যের দিকে ঝুঁকে যায়, ফলে দীর্ঘ সময় কোনো এক কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ দীর্ঘ সময় একটানা পড়ার অভ্যাস তথা একাগ্রতা নষ্ট হয়ে যায়, মনোযোগের মাত্রা কমে যায়। পূর্ণ মনোযোগে কাজ না হলে তাকে শ্যালো ওয়ার্ক বলা হয়, ফলে পরিশ্রম অনুযায়ী ফল প্রাপ্তি হয় না। দীর্ঘদিন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার সৃজনশীলতা ধীরে ধীরে নষ্ট করতে থাকে।
স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, ফলে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল কমে যায়। অর্থাৎ স্মার্টফোনের ব্যবহার শিক্ষাগত সাফল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। সম্পর্কের ক্ষতি। ফোনে সময় কাটানোর ফলে বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা কমে যায়, সামাজিক অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। এতে পরিবার ও বন্ধুদের সাথে দূরত্ব বৃদ্ধি পায়। এমনকি দাম্পত্য জীবনেও এর প্রভাব পড়ে। অতিরিক্ত ফোন ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়, তারা বিবাহ বিচ্ছেদের চিন্তা করে। যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে, স্মার্টফোনে আসক্ত দম্পতিদের মধ্যে 70% কম সুখী এবং 26% বিবাহ বিচ্ছেদের কথা ভাবে, যেখানে ফোন ব্যবহারের সমস্যা না থাকায় মাত্র 7% বিবাহ বিচ্ছেদের চিন্তা করে। অর্থাৎ মোবাইল ফোনের অযথা ব্যবহার সম্পর্কের ভাঙন ধরায়, সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করে, যা একাকিত্ব ও হতাশা বৃদ্ধি করে। আর্থিক ক্ষতি। বর্তমান বিশ্বে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন বেশ বেড়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে, এটাই স্বাভাবিক। তবে এর মাধ্যমে আমাদের সব তথ্য মোবাইল ফোন তথা ফোনের মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে, ফলে তথ্য সহজে চুরি হওয়ার সম্ভাবনাও বাড়ছে। সামান্য অসতর্কতা বা প্রযুক্তি জ্ঞানের অভাব বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে সাধারণ মানুষ সহজেই প্রতারণার শিকার হতে পারে, যেসব ঘটনার উদাহরণ আজ ভুরি ভুরি। তাছাড়া ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে ব্ল্যাকমেল বা সাইবার বুলিংয়ের শিকার হওয়ার ঘটনাও এখন অহরহ। আর শুধু তথ্য চুরি নয়, মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিকৃত করে গুজব ছড়ানোও তুলনামূলক সহজ। এতে করে ফেক নিউজে বিভ্রান্ত হয়ে অনেকেই হিংসাত্মক আচরণ করে বসে। সময় নষ্ট। দীর্ঘদিন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করলে তা আমাদের অভ্যাসে পরিণত হয়, এক সময় মাদকের মতো নেশা হয়ে যায়, যা আমরা চাইলেও আর ছাড়তে পারি না। ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সময় নষ্ট হয়। মোবাইল ফোন কেবল উপকার নয়, আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক সকল দিক থেকে প্রভূত ক্ষতিও করে থাকে। আজ একই ছাদের নিচে থাকা মানুষগুলো যাদের হাসি মুখে গল্প করার কথা ছিল, তারা সবাই মোবাইল ফোনে ব্যস্ত। মা বাবার যেখানে সন্তানদের প্রতি মনোযোগ দেওয়ার কথা ছিল, তারাও ব্যস্ত এক কৃত্রিম জগতে। এমনকি অবুঝ সন্তানদেরও ডুবিয়ে রাখছে মোবাইল ফোনে। অথচ এই ফোন যে তার সন্তানের কতটা ক্ষতি করছে তা বুঝতেই পারছে না। সম্ভবত এসব কারণেই তাইওয়ানে আইন করে 2 বছরের কম বয়সী শিশুদের মোবাইল ফোন বা ট্যাবলেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন বেশি ব্যবহারের দায়ে অভিভাবককে জরিমানা করার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু যেমনটা পূর্বেই বলেছি, আমরা মোবাইল ফোন ত্যাগও করতে পারবো না। এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে পড়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে মোবাইল ফোন ব্যবহার করতেই হবে। মোবাইল ফোন ব্যবহার না করলে আমরা পিছিয়ে পড়ব। এটি আমাদের কাজকে কল্পনাতীত সহজ করে দিয়েছে। অর্থাৎ ক্ষতিগুলো এড়িয়ে মোবাইল ফোনকে নিজের উন্নতির উদ্দেশ্যে ব্যবহার করা শিখতে হবে। আর মাত্র 5 মিনিট ফোন চালাবো, তারপর ঘুমাবো। কিন্তু 50 মিনিট হয়ে গেছে, এখনও ফোন হাত থেকে নামছে না। আজই শেষ। কাল থেকে মোবাইল ফোনে অপ্রয়োজনীয় সময় নষ্ট সম্পূর্ণ বন্ধ। কিন্তু কালও ঠিক একই গল্প। কি ভাবছেন, এটা শুধুই আপনার নিজের গল্প? না, এটা সকলের গল্প। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, জেন জি দৈনিক গড়ে 7 ঘন্টা 22 মিনিট 43 সেকেন্ড ফোন ব্যবহারে ব্যয় করে। আমরা চাইলেও স্মার্টফোনের এই নেশা থেকে বের হতে পারছি না। তবে এটি কেবল আমাদের দুর্বলতা নয়, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার ব্যয় করছে আমাদের ফোনে আটকে রাখতে। এই ভিডিওর মাধ্যমে দর্শক জানতে চলেছেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ঠিক কোন কোন ডিজাইনের জন্য ফোন আমাদের এত ভালো লাগে। আমরা দীর্ঘ সময় ফোন নিয়ে পড়ে থাকি, চাইলেও ফোন ছাড়তে পারি না। অর্থাৎ কেমনভাবে এগুলো মস্তিষ্ককে হাইজ্যাক করে আমাদের ফোনে আটকে রাখে। আশা করি এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে। অপ্রয়োজনীয় ফোন ব্যবহার করার পূর্বে একটু ভাববেন, হয়তো সফলতার দিকে অগ্রসর হওয়ার এটাই হতে পারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন আমরা ভালো কোনো কিছু করি, যেমন সুস্বাদু খাবার খাই, কোনো কিছু অর্জন করি বা কেউ প্রশংসা করে, তখন মস্তিষ্ক ডোপামিন নামের এক প্রকার হরমোন নিঃসরণ করে। এই ডোপামিন হরমোন আমাদের আনন্দের অনুভূতি দেয়, উৎসাহ দেয় আবার সেই কাজ করতে।
ফলে আমরা আবার সেই কাজ করি। এভাবেই পছন্দের কোনো কাজ বারবার করার মাধ্যমে তা অভ্যাসে পরিণত হয়। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, গুগল, অ্যাপল ইত্যাদি এই বিষয়টি খুব ভালোভাবে জানে ও বোঝে। ফলে তারা তাদের অ্যাপ ও স্মার্টফোন ডিজাইন এমনভাবে করে যেন সেগুলো আমাদের ভালো লাগে। একটার পর একটা পোস্ট, মেসেজ, লাইক, কমেন্ট, ভিডিও বা গেম মস্তিষ্কে খুব সহজেই অতিরিক্ত ডোপামিন রিলিজ করতে থাকে। এতে করে মোবাইল ফোনে আমরা দীর্ঘ সময় ব্যয় করি। প্রতিদিন একই কাজ করতে করতে এক সময় এটি অভ্যাসে পরিণত হয়। আর একবার কোনো কাজ অভ্যাসে পরিণত হলে তা ছাড়ানো কতটা কঠিন সে অভিজ্ঞতা তো সকলেরই আছে। অর্থাৎ আমরা চাইলেও স্মার্টফোনের নেশা থেকে বের হতে পারি না। ফেসবুকের কথাই ধরা যাক। একটা সময় ছিল যখন ফেসবুকে ঢুকলে একটি মাত্র পেজ আসতো। এই পেজ পড়া শেষ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হতো। কিন্তু এখন কোনো পেজ লিমিট নেই। স্ক্রল করতে করতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু পেজ শেষ হয় না। আর প্রতিবারই স্ক্রল করার সময় নতুন কিছু আসে যা আমাদের চমকে দেয়। ফলে নতুনত্বের প্রতি আগ্রহ স্ক্রল করে আরও নিচে যেতে উদ্দীপনা যোগায়। আমাদের সময়ের জ্ঞান থাকে না, আমরা বাধ্য হই দীর্ঘ সময় ফোনে আটকে থাকতে। আর যখনই আমাদের কোনো পোস্ট বা ভিডিও ভালো লাগে, আমরা তা দেখি বা লাইক কমেন্ট করি, তখনই তা মেমোরিতে সেভ হয়ে যায়। পরবর্তীতে সেই রিলেটেড পোস্ট বা ভিডিও আমাদের সামনে প্রদর্শিত হয়। অনেক সময় অটো প্লে হয়ে যায়। আমরা পছন্দের কিছু না দেখে থাকতে পারি না, বাধ্য হই দীর্ঘ সময় ফোনে আটকে থাকতে। আর বেশি ভালো লাগা মানে বেশি ডোপামিন নিঃসরণ। বেশি ডোপামিন নিঃসরণ মানে আবার দেখার আগ্রহ তৈরি হওয়া, যা খুব সহজেই অভ্যাসে পরিণত হয়। আর যদি নিজের পোস্ট বা ভিডিওতে লাইক কমেন্ট আসে, তবে তো কথাই নেই, নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। আর এই স্বীকৃতি ফোনের প্রতি আগ্রহ আরও তীব্র করে। অন্যদিকে লাইক কমেন্ট না পেলে স্বীকৃতি পাওয়ার ইচ্ছা তীব্র হয়। অর্থাৎ দুদিক থেকেই ফোন ছাড়ার কোনো সুযোগ আসে না, স্ক্রিন টাইম বেড়েই যায়। অনেক ব্যবহারকারী বিষয়টি বুঝতে পারলেও বেশিক্ষণ ফোন ছাড়া থাকতে পারে না। একটার পর একটা নোটিফিকেশন আসতেই থাকে। যতক্ষণ পর্যন্ত সেগুলো ওপেন করা না হয়, ততক্ষণ লাল আলো জ্বেলে সিগন্যাল দেয় তা দেখার জন্য। অর্থাৎ আবার ফোন হাতে তুলতে বাধ্য করে। অনেক সময় অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে নোটিফিকেশন না আসলেও মনে হয় আসছে। হ্যালুসিনেশন তৈরি হয়, ভয় হয় যেন গুরুত্বপূর্ণ কোনো কিছু মিস হয়ে না যায়। মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ফোমো। অর্থাৎ এই অনুভূতি উদ্বেগ তৈরির মাধ্যমে ফোনে নিমগ্ন থাকতে বাধ্য করে। ব্যবহারকারী বেরিয়ে আসার চেষ্টা করলেও পারে না। শুধু সোশ্যাল মিডিয়া নয়, ভিডিও গেমগুলো এমনভাবে তৈরি করা হয় যেন খুবই ভালো লাগে, আসক্তি তৈরি হয়। অনেকের, বিশেষ করে অল্প বয়সীদের ভিডিও গেমের প্রতি আসক্তি তুলনামূলক বেশি হয়। গেমিং প্ল্যাটফর্মগুলো আসক্তি আরও বাড়াতে কিছুদিন পরপরই নতুন নতুন আপডেট যুক্ত করে, যেমন পরবর্তী লেভেলে বিশেষ চমক, স্ট্রিক্স ধারণা, পুরস্কার ইত্যাদি। ফলে লক্ষ্যমাত্রা পূরণের অনুভূতি ডোপামিন নিঃসরণ বৃদ্ধি করে এবং প্ল্যাটফর্ম ছাড়তে দেয় না। এবার ধরুন কারো মোবাইল ফোনে অভ্যাস হয়ে গেছে। সে কোনো কষ্ট করা ছাড়াই কেবল ফোন স্ক্রল করলেই সস্তা বিনোদনের মাধ্যমে আনন্দের অনুভূতি পায়। স্বভাবতই কষ্ট করে কোনো ফল লাভ করতে তার ইচ্ছে করবে না। বাস্তব জীবনের আনন্দ, যেমন প্রকৃতি দেখা, বন্ধুদের সাথে সময় কাটানো ইত্যাদি খুবই সাধারণ মনে হবে। কারণ মোবাইল ফোন তার ডোপামিনের মাত্রা এত বাড়িয়ে দিয়েছে যে ছোটোখাটো বিষয় তাকে মোটেই আনন্দ দিতে পারে না। তাকে আনন্দ দিতে অনেক বেশি কন্টেন্টের প্রয়োজন পড়ে। ফলে তাকে মোবাইল ফোনেই ফিরে যেতে হয়। একই আনন্দের অনুভূতির জন্য আরও বেশি সময় ব্যয় করতে হয়। অর্থাৎ ব্যবহারকারী একটি চক্রে ফেঁসে যায়, যেখান থেকে সে আর বের হতে পারে না। এবার আপনিই ভাবুন, নিজেকে এই জালে জড়িয়ে ফেললে চাইলেই কি মোবাইল ফোনের নেশা থেকে বেরিয়ে আসা যাবে? নিশ্চয়ই না। দীর্ঘদিন মোবাইল ফোন ব্যবহারে মস্তিষ্কের কাঠামোগত পরিবর্তন ঘটে। অভ্যন্তরীণ পুরস্কার কেন্দ্রের অংশ তথা অরবিটোফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা কমে যায়, যার ফলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ইচ্ছা নির্বাহী তথা নিজেই ছেড়ে আসার সিদ্ধান্ত কমজোরি হয়ে যায়। তখন আর ইচ্ছে থাকলেও বের হওয়ার শক্তি থাকে না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় তাই দেখা গেছে। সমীক্ষায় 44% কিশোর জানিয়েছে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহারে কাটছাঁট করার চেষ্টা করছে,
কিন্তু এরপরও 55% কিশোর কিশোরী স্বীকার করেছে যে তারা স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো উল্লেখযোগ্য কমতি আনতে পারেনি। মাদকের মতো সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি এত তীব্র হতে পারে যে হঠাৎ করে তা বাদ দিতে গেলে মানসিক অস্বস্তি ও উৎকণ্ঠার অনুভূতি সৃষ্টি হয়। অর্থাৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সফল হয়ে যায় আপনার গল্পটাকে সবার মতো করে তৈরি করতে, 5 মিনিটেও শেষ হয় না, আর কালো আর আসে না। এদিকে আপনার মনোযোগকে পুঁজি করে তারা নিজেদের পকেট ভারী করতে থাকে। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ, পড়ালেখা, ব্যবসা, লেনদেন ইত্যাদি সবকিছুই স্মার্টফোন ভিত্তিক অ্যাপের মাধ্যমে হয়। সোশ্যাল মিডিয়াগুলো আমাদের দৈনন্দিন সামাজিক জীবন, খবরের আপডেট এবং বিনোদনের সঙ্গে জড়িয়ে গেছে। তাই সেগুলো থেকে বের হয়ে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে। একটি শক্তিশালী নেটওয়ার্ক ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। প্রায় সকলেই এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, ডিজিটাল সেবা ব্যবহার করছে। হঠাৎ করে কেউ বিশ্বের এই সম্মিলিত অনলাইন প্ল্যাটফর্মের বাইরে চলে গেলে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে, নিজেই পিছিয়ে পড়বে। তবে কি স্মার্টফোন আমাদের ক্ষতি করবেই? এর কি কোনো সমাধান নেই? হ্যাঁ, সমাধান আছে। মানব সভ্যতার বিস্ময়কর এই সৃষ্টিকে সামান্য সচেতনতার মাধ্যমে নিজেদের উন্নতিতে ব্যবহার করা যায়। অপ্রয়োজনীয় সময় নষ্ট করা আটকানো যায়। এতে ক্ষতি তো হবেই না, বরং সহজেই সফলতার দিকে অগ্রসর হওয়া যাবে। মনে রাখতে হবে, এটি কেবলই একটি যন্ত্র যা মানুষ সৃষ্টি করেছে। এটি আমাদের নিয়ন্ত্রক নয়। আইফোনের আবিষ্কারক স্টিভ জবস একটি ইন্টারভিউয়ে বলেছিলেন তার সন্তানরা আইপড ব্যবহার করেনি, তিনি তাদের প্রযুক্তি ব্যবহারকে সীমাবদ্ধ করেছিলেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের সিইও জাকারবার্গ, তারাও তাদের সন্তানদের ফোন ব্যবহার সীমাবদ্ধ করেছিলেন। ইলন মাস্ক খুবই কম সময় ফোন ব্যবহার করেন বলে জানিয়েছেন। এমনকি মোবাইল ফোনের আবিষ্কারক মার্টিন কুপার নিজেও বলেছিলেন তিনি তার সময়ের মাত্র 5% ফোন ব্যবহারে ব্যয় করেন। এদিকে জেনজি অর্থাৎ 15 থেকে 27 বছর বয়সী তরুণেরা দৈনিক গড়ে 7 ঘন্টার বেশি সময় স্মার্টফোন ব্যবহারে ব্যয় করে। আমাদের ঘুমই ভাঙে ফোনের শব্দে। তারপর ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, শুরু হয় মোবাইল ফোন ব্যবহারের অতৃপ্ত এক যাত্রা। রাতে ঘুম না আসার পূর্ব পর্যন্ত যা চলতেই থাকে। আমরা ফোন ব্যবহার করি না ফোন আমাদের ব্যবহার করে তা বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টি এমনও নয় যে আমরা স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তি পেতে চাই না। এক সমীক্ষায় দেখা গেছে জেনজিদের মধ্যেই 82% দাবি তারা তাদের ইচ্ছার চেয়ে বেশি সময় স্মার্টফোন ব্যবহার করছে। অর্থাৎ কোনো এক অদৃশ্য শক্তি আমাদের স্মার্টফোন ব্যবহার করতে বাধ্য করছে, যার কারণে আমরা ক্ষতির বিষয়টি জেনেও স্মার্টফোনের নেশা কাটিয়ে উঠতে পারছি না। আর এখানেই সফল মানুষ আর আমাদের মধ্যে পার্থক্যটা তৈরি হচ্ছে। যেখানে তারা নিজেদের উন্নতিতে ফোন ব্যবহার করে, সেখানে ফোনই আমাদের নিয়ন্ত্রণ করছে। যেখানে তাদের স্ক্রিন টাইম 0-এর কাছাকাছি, সেখানে আমাদের স্ক্রিন টাইম। যা হোক, সফল হতে চাইলে আমাদেরও স্মার্টফোনের নেশা থেকে মুক্তি পেতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে স্মার্টফোনের নেশা থেকে মুক্তি পাওয়া যায়। স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তি পাওয়ার পূর্বে এটা ভালো করে বোঝা উচিত যে কেন স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তি পেতে হবে, এটি আমাদের কি কি ক্ষতি করছে। এসব বিষয়ে জানলে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করার জন্য একটি শক্তিশালী তাগিদ অনুভূত হবে। তারপর ভালোভাবে নিজের দিকে মনোযোগ দিতে হবে। ট্রিগার বা প্রলোভনগুলিকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ কোন পরিস্থিতিতে বা কোন অনুভূতিতে ফোন চালাতে ইচ্ছে করে তা জানতে হবে। উদাহরণস্বরূপ, কাজ না থাকলে অলস সময় কাটাতে অনেকেই ফোন হাতে নেয়। বিনোদনের অন্য কোনো অপশন না থাকায় বিনোদনের আশায় অনেকে ফোন তুলে নেয়। বিরক্ত লাগলে, মন খারাপ থাকলে, একাকিত্ব অনুভূত হলে ফোন চালাতে ইচ্ছে করে। অর্থাৎ অন্য কোনো কিছুর অভাব আমাদের স্মার্টফোনের দিকে ঝুঁকতে বাধ্য করে। যদি এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় তবে স্ক্রিন টাইম কমতে বাধ্য। এক্ষেত্রে স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তি পাওয়ার চেয়ে অন্য সমস্যাগুলো সমাধান করতে হবে। যেমন অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে। মেডিটেশন করলে বা সৃজনশীল কোনো কাজে যুক্ত থাকলে তুলনামূলক ব্যস্ত সময় কাটানো যায়।
বিনোদনের জন্য কেবল মোবাইল ফোনের উপর নির্ভর না করে অনেক অপশন রাখতে হবে। বই পড়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো ইত্যাদি কিছু অপশন হতে পারে। সবচেয়ে ভালো হয় প্রকৃতিকে উপভোগ করা শেখা। প্রকৃতি আমাদের নির্মল আনন্দ দেওয়ার পাশাপাশি শিক্ষা দেয়, বাস্তব জীবনে যা অত্যন্ত কার্যকরী। অন্যদিকে মোবাইল ফোনের সস্তা বিনোদন কোনো কাজে তো আসেই না, বরং আমাদের মানসিক অবক্ষয় ঘটায়। আর সবকিছু বুঝার পরেও যদি ফোনের নেশা কাটানো না যায়, কেবল তবেই কিছু কৌশলের মাধ্যমে ধীরে ধীরে নেশা থেকে মুক্তি পেতে হয়। এবার চলুন সেই কৌশলসমূহ জেনে নিই। বিখ্যাত লেখক, শিক্ষক ও জনপ্রিয় বক্তা ক্যাল নিউপোর্ট ফেসবুক, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। তিনি তার ডিপ ওয়ার্ক গ্রন্থে বলেছেন, ক্লিয়ারিটি অ্যাবাউট হোয়াট ম্যাটার্স প্রোভাইডস ক্লিয়ারিটি অ্যাবাউট হোয়াট ডাজ নট। অর্থাৎ যা সত্যিই গুরুত্বপূর্ণ তা জানা থাকলে অপ্রয়োজনীয় জিনিসকে না বলা সহজ হয়। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও উক্তিটি সঠিক। আমাদের ফোনের কিছু অ্যাপ গুরুত্বপূর্ণ, কিছু অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় অ্যাপের মাধ্যমে সময় নষ্ট করা সফলতার পথে অন্তরায়, তাই এগুলো রাখার কোনো মানেই হয় না। অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে রাখা তথা আনইনস্টল করাই সমীচীন। গুরুত্বপূর্ণ অ্যাপগুলোর পেছনে কিছুটা সময় ব্যয় করা দরকার, কিন্তু অতিরিক্ত সময় ব্যয় করা অদরকারি, কেবলই সময় নষ্ট। তাই অ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। আইফোনের স্ক্রিন টাইম বা অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিং দিয়ে কোন অ্যাপে কতক্ষণ সময় ব্যয় হচ্ছে তা মনিটর করা যায়। যদি সময় নষ্ট হয় তবে টাইমার ব্যবহারের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করাই যুক্তিযুক্ত। ভালো হয় কেবল নির্দিষ্ট সময়েই অ্যাপ ব্যবহার করা, বাকি সময় বন্ধ রাখা। যেমন খাবার সময়, রাত 10টার পর এবং শোবার ঘরে ফোন ব্যবহার করা উচিত নয়। সপ্তাহে বা মাসে একদিন সম্পূর্ণ অফলাইনে থাকা উচিত। এতে অন্যান্য বিষয়েও আনন্দ খোঁজার প্রবণতা তৈরি হয়। স্মার্টফোন অভ্যাসে পরিণত হয় না। মনোবিজ্ঞানের ভাষায় একে ডিজিটাল ডিটক্স বলে। খুবই গুরুত্বপূর্ণ অ্যাপের নোটিফিকেশন ব্যতীত সব ধরনের নোটিফিকেশন বন্ধ রাখা উচিত। এতে ইচ্ছার বিরুদ্ধে ফোন মনোযোগ আকর্ষণ করতে পারে না। অন্য কোনো কাজ করার মাঝখানে ফোনে ডুব দেওয়ার সম্ভাবনা নষ্ট হয়। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফাঁদ থেকে বাঁচা যায়। আসক্তিকর অ্যাপগুলো যেমন ফেসবুক, টিকটক, নেটফ্লিক্স ইত্যাদি সহজেই যেন ওপেন না হয়, তাই হোম স্ক্রিনে না রেখে ফোল্ডারে রাখা উচিত। বারবার লগ ইন করে ব্যবহার করা উচিত। এমনকি ফোনের আনলক সিস্টেমটিও জটিল করে রাখা উচিত, কারণ অ্যাপ ব্যবহার করতে কষ্ট যত বেশি হবে, ব্যবহারের ইচ্ছে তত কম হবে। মোবাইল ফোনের চটকদার রং আমাদের বেশ আকর্ষণ করে, ভালো লাগার মাত্রা বৃদ্ধি করে। তাই গ্রেস্কেল মোড ব্যবহার করলে ভালো লাগা কমে যায়, ডোপামিন নিঃসরণ কম হয়, আসক্তি সৃষ্টি হয় না। এমনকি এটি মেলাটোনিনের ভারসাম্যও নষ্ট হতে দেয় না। কানাডায় একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে এসব ছোট ছোট পরিবর্তন স্ক্রিন টাইম কমানোর পাশাপাশি আসক্তি কমাতে বেশ সহায়ক ভূমিকা পালন করে। যে কাজগুলো কম্পিউটারে করা যায় সেগুলো ফোনে না করে কম্পিউটারে করলে কাজের মাঝখানে অন্য অ্যাপে চলে যাওয়ার সম্ভাবনা কমে। তাই বড় কোনো আর্টিকেল পড়া, অনলাইন শপিং, ব্যাংকিং ইত্যাদি কাজ ফোনের পরিবর্তে কম্পিউটারে করা উচিত। কাজ না থাকলে অবসর সময় কোনো কিছু না করে কাটানোই শ্রেয়। না গান শোনা, না ফোন দেখা, না কিছু পড়া। একে বোরডম গ্রহণ করা বলে। বোরডম গ্রহণ করলে তথা চুপচাপ বসে থাকলেই আসল আইডিয়া, সৃজনশীলতা জন্ম নেয়। আশা করি এসব কৌশলের মাধ্যমে ধীরে ধীরে স্ক্রিন টাইম কমানো যাবে। মনে রাখতে হবে, মাদকের মতো স্মার্টফোনও একটি মারাত্মক নেশা। ফলে হঠাৎ করে স্মার্টফোন ব্যবহার বন্ধ করে দিলে উইথড্রয়াল সিমটম যেমন অস্থিরতা ও উদ্বেগ, মনোযোগের ঘাটতি, বিষণ্ণতা, ঘুমের সমস্যা, কোনো কিছু মিস হয়ে যাচ্ছে এরূপ অনুভূতির সৃষ্টি হতে পারে। তাই নিজের অগ্রগতি ট্র্যাক করতে হবে। প্রতিদিন কতক্ষণ ফোন ব্যবহার করছেন তার একটা হিসাব রাখুন। প্রতি সপ্তাহে লক্ষ্য করুন আপনি আগের সপ্তাহের তুলনায় দৈনিক ফোন ব্যবহারের সময় 10% কমাতে পেরেছেন কিনা। প্রয়োজন পড়লে অন্যের সাহায্য নিন। যদি তাতেও কাজ না হয় তবে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নিতে হবে। কোনো মতেই বিষয়টিকে সাধারণ ভাবা যাবে না। যদি সাধারণই হতো তবে ভারতে স্মার্টফোন আসক্তি কমাতে ডি এডিকশন সেন্টার চালু হতো না। যা হোক, পরীক্ষার্থীকে যেমন বলে দিতে হয় না পড়ার জন্য,
পরীক্ষার আগে সে ঠিকই পড়ে, ঠিক তেমনি যখন প্রয়োজন হবে তখন কোনো মোটিভেশনের দরকার হবে না। ডাক্তার বারণ করলে এমনিতেই ফোন চালানো বন্ধ হয়ে যাবে। কিন্তু পরীক্ষার পর যেমন মনে হয় আর কয়েকটা দিন পড়তে পারলেই হতো, এমন দিনটা যেন জীবনের ক্ষেত্রে না হয়। সচেতনভাবে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করাই বুদ্ধিমানের কাজ হবে। ডাক্তার বারণ করার পর বা নিজের ক্ষতি হয়ে গেছে বুঝতে পারার পর নয়। আর যেহেতু স্মার্টফোন ছাড়া আমরা চলতে পারবো না, তাই সঠিক নিয়ম মেনে ব্যবহার করা শিখতে হবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ একটি মাটির পাত্র দিয়ে 40 বছর ভিক্ষা করেছিলেন, পাত্রটি ভাঙেনি। ভাবুন, যিনি একটি মাটির পাত্র নিয়ে এতটা সচেতন থাকতে পারেন, তিনি কতটা সচেতনতার সাথে কথা বলেন, তার প্রতিটি পদক্ষেপ কতটা সচেতনতাপূর্ণ, কল্পনা করাও বেশ মুশকিল। অন্যদিকে একজন সাধারণ মানুষ দৈনিক গড়ে প্রায় 2600 বার ফোন হাতে নেয়, যার মধ্যে বেশিরভাগ কোনো কারণ ছাড়া। এটি কি আমাদের সচেতনতার মাত্রাকে নির্দেশ করছে না? নিশ্চয়ই আমরা সচেতনভাবে স্মার্টফোন ব্যবহার করি না, ফলে শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক বিভিন্ন দিক থেকে এটি আমাদের বেশ ক্ষতি করছে। তাই সচেতনতার সাথে সঠিক উপায়ে স্মার্টফোন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই কোনো প্রকার ক্ষতির শিকার না হয়ে কিভাবে স্মার্টফোন ব্যবহার করা যায়। আমাদের চারপাশে মনোযোগ নষ্ট করার মতো অগণিত বিষয় আছে। মনোযোগ ধরে রাখতে চাইলে সকল বিষয়কে ইগনোর করতে হবে। নিশ্চয়ই সেটি কোনো সাধারণ ব্যাপার নয়। বিক্ষিপ্ত এই পৃথিবীতে মনোযোগ ধরে রাখতে পারাই বিরাট প্রতিভা। ফোকাস ইজ দ্য নিউ আইকিউ। আর এদের মধ্যে সবচেয়ে কঠিন হলো ফোন ইগনোর করা। বড় বড় প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার ব্যয় করে হরেক কৌশল অবলম্বন করছে আমাদের ফোনে আটকে রাখতে। একটি গবেষণায় দেখা গেছে, ফোন বন্ধ অবস্থায় চোখের সামনে রাখা হলেও তা আমাদের মনোযোগ ও স্মৃতিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। ফোন হাতে নিতে ইচ্ছে করে, আর যদি নোটিফিকেশন আসে তবে তো কথাই নেই। যতক্ষণ পর্যন্ত ওপেন না করা হয় ততক্ষণ পর্যন্ত একটি মানসিক চাপ অনুভূত হয়। আর একবার ফোন হাতে নিলে এক অ্যাপ থেকে অন্য অ্যাপ, স্ক্রলিং, ভিডিও দেখা, সময় কিভাবে চলে যায় তার টেরই পাওয়া যায় না। অর্থাৎ আমরা ফোনকে নিয়ন্ত্রণ করি না, ফোনই আমাদের নিয়ন্ত্রণ করে। এ কারণে প্রয়োজন ছাড়া বাসায় ফোন হাতে না নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করতে হয়, যেন কোনো কারণ ছাড়া হঠাৎ ফোনে ডুবে যাওয়ার সম্ভাবনা না থাকে। একসাথে একাধিক কাজ করা উচিত নয়, এতে কোনো কাজই ঠিক মতো হয় না। অন্য কাজ করার পাশাপাশি ফোন ব্যবহার করলে আউটপুট ভালো হয় না। যেমন অনেকেরই গান শুনতে শুনতে পড়ার অভ্যাস আছে, এক্ষেত্রে পূর্ণ মনোযোগে পড়া হয় না, কিছুটা মনোযোগ মিউজিকে থাকে। কোনো কাজ পূর্ণ মনোযোগে না করলে তাকে শ্যালো ওয়ার্ক বলে। শ্যালো ওয়ার্ক পরিশ্রম অনুযায়ী ফল তো দেয়ই না, বরং ভবিষ্যতে অন্য কোনো বিষয়েও মনোযোগ প্রদানের অভ্যাস নষ্ট করে। তাই কাজের সময় বা মিটিংয়ের সময় অবশ্যই ফোন সাইলেন্ট মোডে রেখে স্ক্রিন উল্টো করে রাখা উচিত। এতে নোটিফিকেশন আমাদের মনোযোগ নষ্ট করতে পারে না। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফাঁদ থেকে মুক্তি পাওয়া যায়। তবে লিরিক ছাড়া হালকা মিউজিক মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। তাছাড়া সাধারণ কাজ যেমন ঘর গুছানো, ব্যায়াম ইত্যাদির পাশাপাশি গান বাজালে কাজটি আরও উপভোগ্য হয়। স্মার্টফোনের ব্লু লাইট মেলাটোনিনের উৎপাদন কমিয়ে ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা পূর্বে ফোন ব্যবহার বন্ধ রাখলে মেলাটোনিনের মাত্রা ঠিক থাকে, ঘুম ভালো হয় এবং ঘুমের গুণমান ঠিক থাকে। ফোনের ব্লু লাইট চোখের অনেক ক্ষতি করে, তাই ফোন ব্যবহারের সময় ব্রাইটনেস কমিয়ে রাখা ভালো। পর্যাপ্ত আলোতে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করে স্মার্টফোন ব্যবহার করলে চোখের ক্ষতি কম হয়। 20-20-20 নিয়ম, অর্থাৎ 20 মিনিট স্ক্রিন দেখার পর 20 সেকেন্ড 20 ফুট দূরত্বে অন্যদিকে তাকালে চোখের ক্ষতি কম হয়। হেডফোনের উচ্চ শব্দ শ্রবণ শক্তির স্থায়ী ক্ষতি করতে পারে, তাই কানের সমস্যা এড়াতে উচ্চ শব্দে হেডফোন ব্যবহার করা উচিত নয়। ফোন বা ল্যাপটপের স্ক্রিন চোখের সমান্তরালে না থাকলে কিছুটা ঝুঁকে ব্যবহার করতে হয়, ফলে ঘাড়ের পেশিতে ব্যথা হয়। তাই ডিজিটাল ডিভাইসের স্ক্রিন সবসময় চোখের সমান্তরালে রেখে ব্যবহার করতে হয়। ঘুম থেকে উঠে
প্রথমে নোটিফিকেশন বা ফোন চেক না করে কঠিন কাজগুলো যেমন পড়াশোনা, ব্যায়াম ইত্যাদি সম্পন্ন করা উচিত। কারণ প্রথমে স্মার্টফোন ব্যবহার করলে পরে আর কঠিন কাজগুলো করতে ইচ্ছে করে না, সেগুলো পড়ে থাকে। অর্থাৎ প্রথমে কঠিন কাজগুলো করলে স্মার্টফোন গুরুত্বপূর্ণ কাজের ব্যাঘাত ঘটাতে পারে না। পাশাপাশি মস্তিষ্ক কঠিন কাজের পর স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে যায়। দিনে অন্তত কিছুটা সময় ফোন ছাড়া থাকা উচিত, যেমন খাওয়ার সময়, কথা বলার সময়, অন্যান্য কাজ করার সময় ইত্যাদি। এতে অন্যান্য কাজগুলো মনোযোগের সাথে করা হয়, মনোযোগের মাত্রা বাড়ে। সপ্তাহে বা মাসে অন্তত একদিন ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখতে হয়। একে ডিজিটাল ডিটক্স বলে। নিয়মিত ডিজিটাল ডিটক্স করলে স্মার্টফোন অভ্যাসে পরিণত হতে পারে না। স্মার্টফোন খুব সহজেই ডোপামিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে প্রথম দিকে অল্পতে খুশি হলেও পরে একই আনন্দ পেতে আরও বেশি সময় ব্যয় করতে হয়, যা সময় নষ্ট করে। তাই বিনোদনের জন্য কেবল স্মার্টফোনের উপর নির্ভর না করে আরও অপশন রাখা উচিত, যেমন বই পড়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো ইত্যাদি। এতে স্মার্টফোন অভ্যাসে পরিণত হতে পারে না। একাকিত্ব ও হতাশ হওয়ার সম্ভাবনা কমে যায়। স্মার্টফোনে গোপনীয় কোনো তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি ইত্যাদি ব্যবহারে সতর্ক থাকা উচিত। আনঅথরাইজড অ্যাপ ও অপরিচিত লিঙ্কে প্রবেশ করা উচিত নয়, এতে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাকিং থেকে বাঁচতে অন্য কোনো ডিভাইসে লগ ইন না করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা খুবই কার্যকরী পদক্ষেপ। যে ফোন মস্তিষ্কের ক্ষতি করতে পারে সে ফোনই সভ্যতার গতি পাল্টে দিতে পারে। এটি দুধার তলোয়ারের মতো, সঠিকভাবে ব্যবহার করতে পারলে আশীর্বাদ, নয়তো অভিশাপ। তাই আমাদের সচেতন হতে হবে, এমনভাবে ফোন ব্যবহার করতে হবে যেন ক্ষতি না হয়, হলেও ক্ষতির পরিমাণ কম হয়, অভ্যাসে পরিণত না হয়, সময় নষ্ট না হয়। মনে রাখবেন, স্মার্টফোন আমাদের তৈরি যন্ত্র, আমাদের এটি নিয়ন্ত্রণ করতে হবে। গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে নিজেকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। অনৈতিক সাইট ভিজিট বা ইল্লিগাল কাজ করার জন্য এটি ব্যবহার করে মানসিক অবক্ষয় করবেন না। প্রতিবার ফোন হাতে নেওয়ার পূর্বে একটু ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, আদৌ কি এখন ফোনটি হাতে নেওয়া গুরুত্বপূর্ণ? যদি না হয় তবে রেখে দিন। কেবল এই একটি অভ্যাস স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তি দিতে পারে। আর শুধু তাই নয়, যদি প্রতিটি পদক্ষেপের পূর্বে নিজেকে একই প্রশ্ন করেন, অর্থাৎ কাজটি করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন করেন, তবে এই অভ্যাস সচেতনতা বহুগুণ বৃদ্ধি করবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কমবে। সফল হওয়া তুলনামূলক সহজ হবে। ধন্যবাদ।